মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ তিনি মারা গেলেন, বর্ষিয়ান রাজনীতিক। তাকে আমরা জি। দেখলাম আইন অনুযায়ী গার্ড অফ অনার বা রাষ্ট্রীয় হুম। সম্মাননা সেটি দেয়া হলো। এটিতে কি এক জি। সন্তুষ্ট থাকা উচিত, নাকি মানে যেহেতু আসলে অন্তর্বর্তী সরকারের সময় এরকম কোনো সম্মাননার হুম। বালাই ছিল না, বরং তাকে হুম। দাফন জানাজা ইত্যাদির মধ্যে একটা অবমাননাকর বিষয় আসলে থাকতো, মুক্তিযোদ্ধাদের হুম। বিষয়। এখন এটিতে কি হুম। সন্তুষ্ট থাকা উচিত, নাকি তাকে শহীদ মিনারে নিতে দেওয়া হলো না তার মানে তার মরদেহ শ্রদ্ধা জানাবার জন্য, বা হুম। জানাজার সময় ভোলাতেও ছাত্রদল যুবদল সেখানে স্লোগান দিল, আহ, আহ, হুম। মানে এগুলোতে কি আপত্তি জানানো উচিত, নাকি ওখানে সন্তুষ্ট থাকানো উচিত যে আচ্ছা, গার্ড অফ অনার তো পাওয়া গেছে অন্তত? না, আপনাকে ধন্যবাদ। দেখেন, তোফায়েল আহমেদ সাহেবের মৃত্যুতে হ্যাঁ জানাজা, কিন্তু বিএনপি তো প্রতিশোধের রাজনীতিতে আসলে বিশ্বাস করে না। আমরা তো, আপনি জানেন যে যদিও 17 বছর আমাদের বহু নেতা কর্মী যেভাবে তাদেরকে মারা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলুন, 1000-এর ওপরে কাছাকাছি গুম বলুন, এবং ক্রস ফায়ারের মতন নৃশংস নির্মম, এবং সেই সাথে জানাজাও পড়তে না দেয়া, সেসব বহু ইতিহাস, বহু ঘটনা সত্য রয়ে গেছে। তারপরও এই যে রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে ওনাকে চিরবিদায় যেটা জানিয়েছে বিএনপি, এটা তো যথোপযুক্ত বলেই আমি আসলে মনে করি যে তোফায়েল আহমেদ সাহেব বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। ওনার আপনার যেমন একটা রাজনৈতিক জীবন, সেখানে 71-72-এর পরে রক্ষী বাহিনীর সাথে যে সম্পৃক্ততা সেটা যেমন আছে, রাজনীতিতে ওনার ডাকসুতে যেই নেতৃত্ব সেটা যেমন আছে, সবকিছু মিলিয়েই একটা মানুষ, ভালো মন্দ আমরা কেউই, আমরা তো আসলে পারফেকশন কিংবা পারফেক্ট নই। কাজেই আমি মনে করি যেই পরিপ্রেক্ষিত তৈরি হয়েছিল ওই তুলনায় এটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই ওনাকে বিদায় দেওয়া হয়েছে। যথেষ্ট ভালোভাবেই বলে আপনি মনে করছেন, কিন্তু জি। ভোলাতেও জি। ধরেন শহীদ মিনারে তার মরদেহটা নিতে দেওয়া হলো না, না, বা সেটা ধরেন সংসদ না। ভবনের সামনে একটা জানাজা হতে পারতো। তিনি মানে একাধিকবার তিনি সংসদে সদস্য হিসেবে গেছেন, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ষিয়ান রাজনীতিক, নানান রকম বিশেষণ আছে তার নামের সাথে। বা যখন ভোলায়ও তার জানাজা হলো, সেখানেও ছাত্রদল যুবদল বিক্ষোভ করলো, নানান রকম স্লোগান দিল। মানে এগুলো আহ, আপনার কাছে, আপনার বিবেচনায় না, এগুলো ঠিক কি মনে হয়? না, ভোলায় তো আমাদের বিএনপির যার নেতা আছেন ওনারা সেখানে তো ঠিকঠাক ভাবেই ওনার গার্ড অফ অনার যেগুলো দেয়া সেগুলো করা হয়েছিল। আপনি জানেন যে আমাদের বহু বর্ষিয়ান নেতা আহ, যখন এই রকম 17 বছরের একটা ভয়ের সংস্কৃতির ভেতর আমরা ছিলাম, একটা ভয়ের সংস্কৃতি যেখানে কথা বলা, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ছিল দূরস্থ, দিল্লি বহু দূর ছিল, সেই রকম অবস্থাতে এম কে আনোয়ার সাহেবের মতন 84 বছর বয়স্ক একজন নেতাকে দিনের পর দিন যেভাবে নেওয়া হয়েছিল আপনার কোর্টে, জেলে, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেইভাবে আপনার একটা পরিত্যক্ত কারাগারে আটক করে রেখেছিল সেই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারটা, আমরা তো সেই তুলনায় আমি বলবো প্রতিশোধের রাজনীতি বিএনপি করেনি, বিএনপি করে না। কারণ তাহলে আজকের চিত্র, আজকের যে সিনারিও, সেটা সম্পূর্ণ অন্যরকম হতো বলে কিরকম আমার হতো? ধারণা। অ্যাডভোকেট হুম। ফাহিম নাসরিন মুন্নি, আসলে সেরকম যেটা যদি, আওয়ামী লীগের মতন হতো, হ্যাঁ, আওয়ামী লীগের এক কারণ হাজার এখন তো দেখা মানুষকে যায় আমাদের বহু যেমন বহু মানুষ, গুম বহু করেছে সিনিয়র ইলিয়াস আলী, সাবেক মন্ত্রীরা ইলিয়াস যদি আলী বলি, চৌধুরী, তারা আসলে আরব সহ। জেলখানায় আছেন। জেলখানায় দেখা যাচ্ছে সেখানে মৃত্যুবরণও করছেন। জেলখানায় তো আছেন, সেটা হ্যাঁ, তো ভালোভাবেই আছেন, কারণ জেলখানায় তো থাকবেনই। গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার যে রক্ত তাদের হাতে লেগে আছে, এবং 40,000 ছাত্র জনতা আজকে যে আহত অবস্থায় আছে, 500-র ওপরে ছাত্র জনতা অন্ধত্ব বরণ করেছে, পাখির মতো গুলি করে যে শিশুদেরকে বাড়ির ভেতর হত্যা করেছিল। আমি মনে করি ওই তুলনায় আমরা, আমাদের দল বিএনপি কিছুই করেনি, কিছুই না করেনি, এটাকে নিশ্চয়ই, কিছু বলা যাবে কিন্তু না। সেগুলোতে এই তো গণ সুনির্দিষ্ট অভ্যুত্থানে। অপরাধ না? আপনি একজন আইনজীবীও বটে, অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুন্নি, জি, ফলে জি, জি, জি। মানে সেগুলো সুনির্দিষ্ট অপরাধ, সুনির্দিষ্ট অপরাধের জন্য সুনির্দিষ্ট অপরাধীর বিরুদ্ধে মামলা হবে, বা তাই বিচার তো হবে। হয়েছে। কিন্তু জি, জি। ঢালাওভাবে যে মামলাটা হয়েছে, ঢালাওভাবে মানে কারা না, রুদ্ধ অবস্থায় আছে। সুনির্দিষ্ট না, ঢালাও ভাবে যে মামলা, কিছু আপনি জানেন যে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়
বহু মামলা প্রত্যাহার করে নিয়েছে। আমাদের বিরুদ্ধে গত 17 বছরে প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা যেটা আওয়ামী লীগ দিয়েছিল, বিএনপি সে তার ধার দিয়েও হাঁটেনি। আমি তো বারবার বলছি, আমরা অসম্ভব অনেক বেশি সহনশীল। একটা গণ অভ্যুত্থান পরবর্তী কিংবা ডিউরিং গণ অভ্যুত্থানে যে ধরনের আশঙ্কা, খোদ ওবায়দুল কাদের উনিই তো বলেছিলেন যে আমরা না থাকলে আমাদের কত লক্ষ ওই আপনাদের তাদেরকে আমরা মেরে ফেলবো, হ্যান ত্যান কত কথাই সে বলেছিল, সেরকম কিছুই হয়নি। কাজেই এটাকে সুনির্দিষ্ট অভিযোগ, গণহত্যাকে আপনার যদি মনে হয় সুনির্দিষ্ট অভিযোগ, তার ভিত্তিতে তারা কেউ 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 অনেকেই তারা জেলে আছেন। আপনার যদি মনে হয় যে গুমের মতো মানবতা বিরোধী অপরাধ হাজারের কাছাকাছি, সেই সুনির্দিষ্ট অপরাধে তাদের বিচার হবে, বিচার হচ্ছে। যদি মনে হয় যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সুনির্দিষ্ট তথ্য, সুনির্দিষ্ট অভিযোগ এবং ক্রসফায়ারের মতো যে ভয়ঙ্কর নির্মম যে নির্যাতন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপর ওই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারটা করেছিল, যাদের রক্ত তাদের হাতে লেগে আছে, মানবতা বিরোধী ট্রাইব্যুনালেই তো তাদের বিচার হবে বলেই গুমের মতন যেই স্পর্শকাতর একটা বিষয়, সেটাকে বিধি হিসেবে না নিয়ে এই সরকারটা আরো অধিকতর যাচাই বাছাইয়ের জন্য আপনি জানেন যে এটাকে একটা আইন আকারে আনার কথা বলা হয়েছে। কাজেই আমি মনে করি সুনির্দিষ্ট তথ্য, সুনির্দিষ্ট, কেবল যদি আমি ওই আপনার 36 দিনেরটা ধরি, তাহলেই তো ওই সুনির্দিষ্ট যে একটা খোলা ভ্যানের উপর কতগুলো ছাত্রের মরদেহ যাত্রাবাড়িতে তারা তুলেছিল, উত্তরায় কতগুলো ছাত্রকে তারা, অনেক অপরাধের তালিকা, দীর্ঘ অপরাধের তালিকা বলতে পারবেন। আমার প্রশ্ন শুধু এখানেই যে যাদেরকে বা যাকে ধরা হচ্ছে তাকে কি সেই অপরাধের জন্য তিনি কি মানে প্রকৃত অপরাধী কিনা, তারা যে মানে দীর্ঘ সময় ধরে কারাগারে থেকে যাচ্ছেন, ধরেন অনেক সাংবাদিকরা আছেন তাদেরকে হত্যা মামলায় আটক করা হয়েছিল এবং তারা হত্যা মামলায় এতদিন ধরে জেলখানেও থাকলেন, তারপরে আবার নতুন মামলা এখন দেওয়া হয়েছে, মানে তারা জামিনও পেলেন না। আপনি আইনজীবী হিসেবেও আপনার কাছে জানতে চাই, মানে এরকম ঢালাও মামলায় অনেকে জামিন না, ঢালাও মামলা, এটা আমি এভাবে দেখছি না একজন আইনজীবী হিসেবে। জামিন পাওয়া না পাওয়া, আপনি যে এক্সাম্পল দিলেন তার পাশাপাশি আরো এক্সাম্পল আছে যেখানে জামিন পেয়ে বেরিয়েছে অনেকেই, তো তার কেউ সাথে কেউ হয়তো ন্যায় বেরিয়েছে। বিচার হয়েছে, যারা পান নাই তাদের সাথে হয়েছে না, আমি সেটা বলছি না, ন্যায় বিচার পারসেপশনটা ঠিক এরকম না। ওই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারটা প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়ে গেছে, শুধু বিচার বিভাগ না, বিচার বিভাগ সহ বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলোকে এমন ভাবে রাজনীতিকরণ করেছে, এমন ভাবে অপেশাদারিত্ব তার মধ্যে গড়ে উঠেছে। গণমাধ্যমে আমাদের সাথে কি হয়েছে গত 17 বছর তো আপনি জানেন। আমরা যখন টকশোতে গিয়েছি 4 জন মিলে, আমি একটা আর 3 জন আওয়ামী লীগ উপস্থাপক সহ, তো আমাদের উপর যেভাবে হামলে পড়েছে, তো সেগুলো ফেস করেই তো আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি। কাজেই আমি মনে করি সুনির্দিষ্ট তথ্য এবং ন্যায় বিচার যে পারসেপশনটা আপনি বললেন, এখানে সরকার হস্তক্ষেপ করছে এটা আমি মনে করছি না। সরকারের হস্তক্ষেপ নাই বিধায় আপনার আরো বহু কিছু নাম আছে যেটা আপনিও জানেন, আমরাও জানি, গণমাধ্যমে আপনিও দেখছেন, আমরাও দেখছি, তাদের জামিন নিয়ে বেরিয়েছে দেখে অন্যরকম সমালোচনাও কিন্তু আছে। মানে নিশ্চয়ই সেই সমালোচনাটাও আছে, কিন্তু সরকার হস্তক্ষেপ করছে না। সরকারের কি একটা হস্তক্ষেপ করার প্রয়োজনীয়তাও আছে কিনা? যেমন করে হস্তক্ষেপ হলো, ধরেন আপনাদের নামে যে ভুয়া মামলা, হয়রানিমূলক মামলা, আপনি বলছিলেন যে অনেক লক্ষ আসামি আমার বিরুদ্ধেই তো আপনার বিরুদ্ধেও ছিল, মানে হয়রানিমূলক মামলা ছিল, তো সেখানে যেমন একটা হস্তক্ষেপ করে যেই মামলাগুলোকে একসাথে প্রত্যাহার করে ফেলা হলো, মানুষ খুন করেছে, খুবই ভালো কথা। আমরা সেটা মানুষ খুন করা, গুম করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা না। এই 3 মাসে এরকম পারেন, সেটা নিশ্চয়ই অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, সেই চেষ্টার জন্য শুভকামনা। কিন্তু আপনি বলছেন দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ আসলে ব্যবস্থার কথা, কিন্তু ধরেন এই যে সম্প্রতি কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক, যিনিও বিএনপির একজন নেতৃত্বেও আছেন, তিনি বললেন, জনাব মোশতাক সাহেব, তিনি বললেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের বিরুদ্ধে 25 কোটি টাকা নেবার অভিযোগ করলেন, এবং তখন দুজনেই তার ব্যাখ্যা দিলেন এবং বললেন তিনি কাঁচা মিথ্যা কথা বলছেন, জেলা পরিষদের প্রশাসকের বিরুদ্ধে বলছেন। আবার জেলা পরিষদের প্রশাসক ব্যাখ্যা দিলেন যে 2 জেলায় অস্বাভাবিক বরাদ্দ তারা নিয়ে গেছেন।
মানে বাকি 17 ঠিক। উপজেলায় যেখানে 5 লাখ 6 লাখ 26 লাখ এরকম ম্যাক্সিমাম গেছে, সেখানে হুম 15 কোটি সেখানে 10 কোটি এক করে নিয়ে একটা, গেছেন। তো এরকম হ্যাঁ অভিযোগ এক উঠছে। একটা, আপনি বললেন যে অভিযোগহীন হ্যাঁ ব্যবস্থা, মানে এইসব অভিযোগের তো কিছুই হচ্ছে না। আরেকটু যোগ করি, না আরেকটু যোগ এটা করি, না, ধরেন যিনি এখন হ্যাঁ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব সাত্তার হুম সাহেব, হুম তিনি যখন হুম। অন্তর্বর্তী সরকারের সময় বলেছিলেন 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ আছে তার কাছে, কোথাও একটু তো ঘেটেও দেখা হলো না যে আসলে আছে কিনা বা কি আছে, হলো কি? না আপনারা কোথায় দুদক আসলে কাজ ব্যবস্থা করছে নিচ্ছেন? না দেখেন কুমিল্লার যে বিষয়টা যেটা জেলা প্রশাসক হিসেবে বলেছেন, সেটা যে দুইজন ছাত্র নেতা গণ অভ্যুত্থানে তাদের যেই অবদান আছে, কিন্তু তারা ইন্টারিম গভর্নমেন্টে তাদের আবার ওই উপদেষ্টা হিসেবেও ছিল। সেখানে জেলা প্রশাসক যেটা বলেছেন যে দুটো ইউনিয়নে 15 কোটি আসিফ মাহমুদ, আর আরেকজন উনি হাসনাত 10 কোটি। আবদুল্লাহ। জি, হাসনাত আব্দুল্লাহ। তো ওই জিনিসটা এটা আসলেও যে একটা নর্মাল একজন উপদেষ্টা থাকা অবস্থায় এই ধরনের এটা করা যায় কিনা, কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা শব্দ আছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এখন আমি যেখানে আছি সেই জেলায় মনে করেন আমি একটা ইউনিয়নে 15 কোটি টাকা দিয়ে দিলাম, আর ওখানে আছে 9টা ইউনিয়ন, আর 8টা ইউনিয়নে আমি ওই 2 3 4 দিলামই না। তো এটা তো বৈষম্য হয়ে গেল। এই বৈষম্যটা তো করা এটা খুব এটা অনাকাঙ্ক্ষিত আমি বলবো। একজন যিনি আপনার প্রতিনিধি, যদিও তারা জনপ্রতিনিধি, ইলেকশন যেহেতু হয়নি সেভাবে আমরা বলতে পারছি না, কিন্তু তারপরও এটা অনাকাঙ্ক্ষিত ছিল ওই ওই ঘটনাটা কুমিল্লার। এবং সেই সাথে এই ঘটনাটা ছিল আপনার ইন্টারিম গভর্নমেন্টের টাইমে। পরবর্তীতে এখন যখন আবার ধরেন নানান ইন্টারিম কথা, গভর্নমেন্টের টাইমে তখন হাসনাত আবদুল্লাহ শুধুমাত্র একজন নেতাই ছিলেন, মানে তার তো আসলে কোনো সম্পৃক্ততা জি ছিল না না সরকারের ও সাথে। উনি হ্যাঁ তাহলে তিনি উপদেষ্টা, কিভাবে হ্যাঁ নিলেন ওইখানে, মানে তিনি নিলেনটা দশ কিভাবে? কোটি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, না সেটা নিয়ে তো কথা আমরা বলছি, আপনি নিশ্চয়ই শুনেছেন। সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং এখানে যে সংগঠনগুলো আছে যেগুলোর কাজ হচ্ছে এই রকম কোনো জিনিস আসলে বিষয় সেগুলোকে খতিয়ে দেখা, সেটার জন্য তো অপেক্ষা করবার ব্যাপার না আছে, টাইমের কতদিন, ব্যাপার আবারও আছে। আবারও কতদিন, মানে ধরেন অপেক্ষা, ধরেন না ওই যে কতদিন, না প্রধানমন্ত্রীর না মুখ্য সচিব যখন অন্তর্বর্তী সরকারের সময় ছিল হুম বলেছিলেন 8 জন হুম উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তখন বিএনপি বলেছিল উনি হুম আমাদের দলের কেউ না। কিন্তু এখন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, খুবই গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন, মানে তিনি যে না সেটা অভিযোগটা ঠিক আছে। করেছিলেন সেটারও তো কোনো আমলে নেওয়া অভিযোগ, হলো না, মানে কেউ না খতিয়ে দেখলো না। অভিযোগ, দেখেন অভিযোগ তো আসে, অভিযোগ আসে, অভিযোগ খতিয়ে দেখা হয়। যদি অভিযোগের সত্যতা থাকে, সত্য অনুসন্ধান, এটার জন্য এমন নয় যে আজকে হয়নি দেখে কালকে হবে না। বিষয়টা কিন্তু এরকম না, এরকম না। বিষয়টা হচ্ছে কি, কখনো হতে পারে যে আপনার প্রসেস এবং প্রসিডিউর মনে হচ্ছে যে এটা স্লো, এটা ধীরে ধীরে হচ্ছে, কিন্তু হচ্ছে কোথাও না কোথাও কিছু হচ্ছে, একদম এমন না হচ্ছে না যে জনাব কেউ ফারহানা কাউকে, সুমনি, কেন না বলছি, মানে ব্ল্যাঙ্ক, কিছু কিছু জায়গায় একদম হ্যাঁ হচ্ছে না। ধরেন ব্ল্যাঙ্ক চেক, তখন তখন হ্যাঁ আপনারা হ্যাঁ নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের একজন সাবেক হুম সংসদ সদস্য শাম্মী আক্তার, তার বাসায় চাঁদাবাজির অভিযোগেও আসিফ মাহমুদের ওই নামটা উঠে হ্যাঁ ওই আসলো। ঘটনাটা কিছুই হ্যাঁ কিন্তু হলো দেখেছি না, আমি। কেউ একবার তদন্ত করেও দেখলো না। যিনি না যাকে মেইন মূল হ্যাঁ অপরাধী তাকেও গ্রেপ্তার করা হলো, হুম তিনিও বললেন আসিফ মাহমুদের নাম। তখনও তদন্ত হয় হুম নাই, এখনো তদন্ত হয় নাই। তখনকার যে না দুর্নীতির এই অভিযোগগুলো জিনিসটা, তখনও তদন্ত হয় নাই, হ্যাঁ এখনো তদন্ত হয় নাই। হ্যাঁ হচ্ছেটা কোথায়? না সেই জিনিসটা, এই যে আপনি যে ঘটনাটা বললেন, এখানে তো আমি কয়েকদিন আগেই দেখলাম, আপনিও নিশ্চয়ই দেখেছেন যে তাদেরই একজন ছাত্র নেতা, উনি কতগুলো সুনির্দিষ্ট ওই যে কথাবার্তা অভিযোগ সেটা করেছেন, এবং সেটা আসিফ মাহমুদ হ্যাঁ ওনার দিকেই তো তীর ছুঁড়েছেন। তো সবকিছু মিলিয়ে আমি তো বললাম যে দেখেন যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আবার শুরুর থেকে একেবারে রিবিল্ড করে এখন সেগুলোকে দাঁড় করানো, এবং সেগুলোর আপনার দাঁত নখ সবই থাকবে, এমন নয় যে এটাকে এখানে তখন একটা দেশের সাথে অন্যান্য অনেক দেশের সাথে কূটনীতিক, ভূ রাজনীতি, আঞ্চলিক সবকিছু মিলিয়ে হয়তো ওনার থেকে যাওয়াটা, এবং উনি যে যোগ্য একজন মানুষ সেটা তো আজকে উনি প্রমাণই করে দিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের মতন একটা জায়গায়। যোগ্য এটা তো মানুষ তো খুব আপনার দলেও চারটিখানি কম ছিল কথা না। না, নিশ্চয়ই আছে, এটা তো অনেক বড় দল, অনেক বড় দল বিএনপি, অবশ্যই যোগ্য মানুষ আছে। এখন ওইটাই আমি বললাম যে উনি ছুটি চেয়েছেন, এখন সেটা ছুটি দিবেন নাকি আমাদের আরেকজন নতুন পররাষ্ট্র মন্ত্রী ইনশাল্লাহ আসবেন, সেটা তো একটা দেখার বিষয় আছে, মানুষের একটা কিউরিসিটিও আছে।
জি। যে দেখা যাক না জি, কি সেটা হয়। তো দেখতেই হবে। মানে জি, সামনে গেলে বোঝা যাবেই নিশ্চয়ই। কিন্তু ওই যে বলছিলাম আসলে অনেক কিছুর উত্তর ঠিক বোঝা যায় না বা মেলে না। কোথা থেকে সবসময় সবকিছুর উত্তর খুব ওই যে ডাইরেক্ট একেবারে মানে এ বললে বি উত্তর, বিষয়টা তো রাজনীতিতে তো একদমই আসলে এরকম নয়, কারণ এখানে তো অনেক কিছু ইন্টার রিলেটেড। জি, সেই ইন্টাররিলেটেড ইন্টার বিষয়গুলোই আপনাদের কাছে কথা বলে, বলে বুঝতে চাই। সেই জি এবং জি এবং জি তখন আমরা যখন বুঝতে পারি না তখন অনেক কিছুই হয়তো এটার সাথে সেটা মেলানোর চেষ্টা করি যে এ কারণেই কি সেটা, সে কারণেই না কি এটা। হ্যাঁ, হয়েছে তো দেখেন, আওয়ামী লীগের সময় যে একেবারে খুব গ্রে একটা এরিয়া, যেটা নিয়ে আমরা কথা বলতাম না, এত টক শোতে গেছি এতগুলো বছর ধরে, কিন্তু কখনো বলিনি, বলা অ্যালাউড ছিলাম না কেন? কারণ কথা বলার যে স্বাধীনতা, যে পরিবেশ, যে পরিস্থিতি, সেটা বাংলাদেশে ছিল না। যতটুকু পেরেছি আমরা বলেছি। কিন্তু এখন এখন তো আপনি দেখছেন যে সবাই কথা বলছে। এখন তো আর আমরা কাউকে কোনো কিছু ইম্পোজ করছি না, সরকার তো সবাই কাউকে কথা বাধা বলছে কিন্তু দিচ্ছে কথা না। বলার পরে সেই কথাগুলোর উত্তর আর হ্যাঁ, পাচ্ছি না। যেমন ধরেন তারেক রহমানের ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না। কার সিদ্ধান্তের উপর নির্ভরশীল আমরা প্রশ্ন করেছিলাম, উত্তর পাই নাই। এই ডক্টর খলিলুর রহমানের পদত্যাগের জন্য বিএনপি আন্দোলন করলো, তাকে দেশবিরোধীও আখ্যা দিয়েছিল। সেই দেশবিরোধী ব্যক্তি তিনি এখন মানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। কেন তার ব্যাখ্যা আমরা পাই না? না তাহলে সেটা তো আমি বললাম যে আপনি এখন যদি আপনি মনে করেন খুব পেশাদার একজন কূটনীতিক, তাহলে আপনাকে যদি একটা দল, আপনি এমন একটা ক্রাইসিস টাইমে যদি খলিল সাহেব এইভাবে উনি যদি ম্যানেজ করেছে দেখেছেন, এবং ওনার সারাটা লাইফে উনি তো এই উনি তো আর রাজনীতিবিদ নন, উনি তো ওনার জায়গায় থেকে উনি সার্ভ করেছেন, তো ঠিক আছে। সেটার জন্য উনি যদি এসে থাকেন এখন আবার ছুটি নিয়ে উনি যেতে চান যে আচ্ছা আমি এখন জাতিসংঘেই থাকি, তো সেটা তো আমাদের, আমরা মনে করি যে এটা খারাপ কোনো উদাহরণ তো না, কারণ এটা তো ভালো উদাহরণই উনি সেট করেছেন। যে উনি অযোগ্য একজন মানুষ না, এই কথা তো কেউ অযোগ্য বলবে না, মানুষ কেউ বলেননি। জি, কেউ না, খারাপ উদাহরণ না, না কিন্তু কেউ বলবে না। ব্যাখ্যাহীন বিষয় আরকি। হ্যাঁ। বিষয়গুলোর সব ব্যাখ্যা পাওয়া যায় না। না শেষ অনেক করব। সময় হয়তো বললাম আমি, দেখেন গণ অভ্যুত্থানের পরে আমি বলেছি ইট ওয়াজ এ ট্রানজিশনাল পিরিয়ড, ওখানে আপনার ভাঙচুর হবে, অনেক কিছু হবে, একটা টাইমে একটু সেটেল হবে, এটাই নিয়ম। পৃথিবীর অন্যান্য যেই দেশে আপনার এইরকম গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে এর চাইতে অনেক অনেক বেশি অনেক রকম খারাপ ঘটনা ঘটেছে, যেটার তুলনায় বাংলাদেশে কিছুই হয়নি, 1%ও হয়েছে বলে আমরা মনে করি না, এবং এটাই আমরা চেয়েছিলাম জি। যে কিছুই শেষ যেন না শেষ হোক। বিষয়টা একটু প্রশ্ন জি আনি যে জি ওই যে আপনার কাছে আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বেশ কিছু ভালো এক্সাম্পল সেট করছেন। আসলে যে নিশ্চয়ই প্রোটোকল, অনেক নিশ্চয়ই। কিছুতেই প্রোটোকল থাকছে হুম না তার যাতে তিনি হুম তিনি হেঁটে চলছেন, তিনি কম খাচ্ছেন, তিনি হুম মানে হুম সময় মতো অফিস করছেন, এরকম অনেক এক্সাম্পল আছে। কিন্তু হুম, জি খুব মানে খুব বলবার মতো খুব কাজ কি, কি হয়ে গেল হুম সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। সম্প্রতি ২ দফা জ্বালানি তেলের দাম বাড়ানো হলো এই সময়ের মধ্যে। আমরা হুম আন্তর্জাতিক প্রেক্ষাপটটা জানি যে সেরকম হচ্ছে। হুম আজকে এই বিদ্যুতের দাম হুম বৃদ্ধির খবর আসলে খুব স্বাভাবিকভাবেই দাম বৃদ্ধি হলে জন অসন্তোষ তৈরি হয়। বিরোধী দলও বলছে যেটি জাতির সাথে প্রতারণা। হুম। কি বলবেন? না দেখেন, আমি তো বলেছি যে আপনাকে, যেই সিনারিওতে আমরা আছি, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে এই সরকারটা গঠন করবার 10 দিনও হয়নি, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, ইরান ইসরায়েল আমেরিকা, এই যুদ্ধ, এটার জন্য সারা বাংলাদেশে যে খালি দাম বেড়েছে বিষয়টা তো তা না, পৃথিবীর অন্যান্য বহু দেশেই আপনার ওই জ্বালানি তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তো সেটার সাথে সামঞ্জস্য রেখে এবং সেই সাথে যখন দাম যে কমা শুরু করলো অঙ্গীকারগুলো তখন বাংলাদেশে আমাদের বাড়লো। মাননীয়, হ্যাঁ, যখন দামটা কমা শুরু না করলো যখন আন্তর্জাতিকভাবে আপনার, তখন বাংলাদেশে দামটা বাড়ানো হলো। না বাংলাদেশের অর্থনীতিটাকে মাথায় রাখতে হবে, যে একটা ফ্যাসিস্ট সরকার এই অর্থনীতি এখানে 29 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে চলে গেছে, দুর্নীতিতে 6 লাভ করে দিয়ে গেছে, কেন্দ্রীয় ব্যাংক সহ। সেখান থেকেও তো 810 কোটি টাকা নিয়ে গেছিল। তো এই রকম চুরি করে যখন, ডাকাতি যখন করে, তখন আপনার এই অর্থনীতিটাকে আবার আপনার আস্তে আস্তে ধীরে ধীরে এখানে যেই জিনিসগুলো এখন মাননীয় আমাদের প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বলুন, কৃষক কার্ড বলুন, যেগুলো উনি অঙ্গীকার করেছিলেন জনগণের সাথে, সেগুলো উনি করছেন, এবং উনি জবাবদিহিতা এটার চেষ্টা করছেন সরকারের, যেটা আমরা আগে অতীতে জীবনে কোনোদিন বাংলাদেশে আমরা দেখি নাই। কাজেই সবকিছু মিলিয়ে আমি বলবো যে ওনার শুধু নিজের জীবনযাপন, চালচলন, সরকার রাষ্ট্রের মধ্যে গণতন্ত্রের সুবাতাস যে উনি বহাতে পেরেছেন, এটাই আমি বলবো তারেক রহমান সাহেবের সবচাইতে বড় কন্ট্রিবিউশন।
জি, সামনে নিশ্চয়ই অনেক কিছু দেখবো। আপনি অনেক কিছুতেই বললেন আজ জি হয়নি বলে কাল হবে না, তেমনটা না। আসলে কাল কি কি হয় সেগুলোও দেখবো। অনেক কিছু আসলে দেখার বাকি। ইনশাআল্লাহ। এবং হুম, সময়টা কতদিন যখন সামনের সরকারের সেই মানে সময় তো- পেছনের সরকারের সেই জঞ্জালগুলো আমরা শুনবো না, সেই প্রশ্নগুলো রয়ে গেল। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন ধন্যবাদ। মুন্নি এমপি, আপনাকে সময় দেওয়ার জন্য। সামনেও নিশ্চয়ই সামনে হবে, কখন কি হবে সেই ইনশাআল্লাহ। বিষয়গুলোতে আপনার সাথে কথা হবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ, জি। ধন্যবাদ যুক্ত থাকার ধন্যবাদ। জন্য। দর্শক ধন্যবাদ অনেক এতক্ষণ ধন্যবাদ। সাথে থাকার জন্য।